আচ্ছা, সো যারা যারা জানতে চাইছো যে হচ্ছে মানে কতটুকু সময় পড়বা বা কি কি সাবজেক্ট কিভাবে কি কি রেফারেন্স থেকে কেমনে কি কমপ্লিট করবা, বা মোদ্দা কথা হচ্ছে অ্যাডমিশন টেস্টে ভালো করতে গেলে তোমাকে অ্যাকচুয়ালি কি কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আর অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, যখন তোমার সামনে কিছু সময় পরে এইচএসসি রেজাল্ট পাবলিশ হবে, অলরেডি কিছু কিছু ইউনিভার্সিটি এরকম গুঞ্জন শোনা যাচ্ছে যে পরীক্ষা ডিসেম্বর বা জানুয়ারি এই সময় নিবে। তো এখন তো এই যে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে আর ফুললি ডেডিকেটেড ওয়েতে প্রিপারেশন নিতে হবে। এখন ধরো, আমি নট অনলি মেন্টরের জায়গা থেকে, তোমাদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কিভাবে প্রিপারেশনটা নিতাম ওইভাবেই তোমাদেরকে আমি কিছু কথা বলবো। আচ্ছা, তো দেখো, একটা ল হচ্ছে কি যে তুমি যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ফিয়ার করো, তোমার লাইফে দেখবা যে সেই জিনিসটা সবার আগে ঘটতেছে। ঠিক আছে? মোর লাইকলি ইউ ফিয়ার সামথিং, দ্য গ্রেটার ইট উইল হ্যাপেন উইথ ইউ। তো অ্যাকচুয়ালি এটা কেন হয়, কেন তুমি যেটা নিয়ে ভয় পাও সেটাই তোমার সাথে হয়? কারণ হলো যে তোমরা ওই উইকনেসের উপরে কাজ করো না। ফার্স্ট টাইম তুমি পরীক্ষা দিছো বিভিন্ন জায়গায়, সে ফর এক্সাম্পল জাহাঙ্গীরনগর, ঢাকা ভার্সিটি, রাজশাহী, সব জায়গাতেই তো পরীক্ষা দিছো মোরলেস। এখন ওই পরীক্ষাগুলো দিয়ে তোমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে না, যে কেন তুমি পারো নাই? নিজে তো নিজের উইকনেস সম্পর্কে জানো। তো ওইগুলোর উপরে প্রথমে কাজ করতে হবে। মানে এখন এই পয়েন্টে আইসা তোমাকে ওই সময় কি ভুল ছিল, বা এতদিন পর্যন্ত যেহেতু তুমি প্রিপারেশনের মধ্যে আসো ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, এখনো তোমার যে উইকনেস গুলো আছে ওগুলাকে আগে ফাইন্ড আউট করবা। তুমি যদি সাবজেক্ট ওয়াইজ আগাও তাহলে দেখো যে জিনিসটা খুব ইজি। বাংলার মধ্যে কি কি থাকে? বাংলা ফার্স্ট পেপার, বাংলা গ্রামার, বাংলা লিটারেচার, বাংলা বিরোচন অংশ, চারটা পার্ট থাকে। ইংলিশের ক্ষেত্রে সেম। ইএফটি ফার্স্ট পেপার বিওপির জন্য খুব ইম্পর্ট্যান্ট, ঢাকা ভার্সিটির জন্য খুব ইম্পর্ট্যান্ট। গ্রামার ওভারঅল সকল ইউনিভার্সিটির জন্যই লাগবে। লিটারেচারের মোটামুটি সব জায়গাতেই ইদানিং কোশ্চেন আসতেছে। আগে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসতো না, জাহাঙ্গীরনগরে, বিউপিতে, এগুলাতে আসতো, বাট এখন হয়েছে কি সব জায়গাতেই আসতেছে। তেমনি লিটারেচারও পড়া লাগবে। এরপর চলে আসো তোমার ভোকাবুলারি। তো টু বি অনেস্ট, যাদের ভোকাবুলারি যত স্ট্রং তারা আসলে এটার একটা অ্যাডভান্টেজ পাবে অবশ্যই। কেননা ভোকাবুলারিতে যদি তুমি আগে থাকো, এটা তোমার শুধু যে ভোকাবুলারি ওই জায়গাতে হেল্প করবে তা না, প্যাসেজ সলভিং এর ক্ষেত্রে হেল্প করবে। প্যাসেজ সলভিং এর মধ্যে যদি ভোকাবুলারি না বুঝো, তুমি সেন্টেন্সের মিনিং বুঝবা না, তখন এখান থেকে 5 মার্ক তুমি কালেক্ট করতে পারবে না। প্যাসেজ সলভে 5 মার্ক থাকে হুবহু, এখান থেকে ইজিলি 5-এ 5 পাওয়া যায়। আর এটা অ্যাডমিশনের একটা বিশাল মানে পার্ট। 100 মার্কের মধ্যে 5 মার্ক বা 80 মার্কের মধ্যে 5 মার্ক, বিশাল পার্ট না? আর এটাকে পাওয়ার মেইন হাতিয়ারই হচ্ছে ভোকাবুলারিতে একটু স্ট্রং হওয়া। আর হলো তোমার থাকে কি, ম্যাথের মধ্যে জেনারেল ম্যাথ থেকে কোশ্চেন হয়, পাটিগণিত, বীজগণিত আর জিওমেট্রি। কি কি টপিক আছে? সিলেক্টিভ টপিক। জাস্ট প্রত্যেকটা টপিকের মধ্যে বিভিন্ন টাইপ আছে, প্রতিটা টাইপ কিভাবে সলভ করতে হয় একটা হ্যান্ড নোট রাখবা, এখন থেকেই সবকিছু তুমি গুছাই ফেলতে পারতেছো। চলে আসো জিকেতে। জিকের ব্যাপারটা একটু পরে বলি, আইকিউতে আসো। আইকিউর মধ্যে অনেক কিছু, সেখানে তোমাকে মেইনলি তোমার বিভিন্ন টাইপের কোশ্চেন করতে পারে, ডিসিশন মেকিং অ্যাবিলিটি থেকে দিতে পারে, সিরিজ থেকে দিতে পারে, তারপর ধরো ক্লক, ক্যালেন্ডার, এছাড়া কিছু মিসেলেনিয়াস টপিক এগুলো থেকে দিতে পারে। বাট ট্রিকি ওয়ে কোনটা? যখন হচ্ছে তুমি ধরো মানে এমন ভাবে আগাবা যে তুমি সিলেক্ট করে ফেলছো। যেমন সিরিজ থেকে প্রতি বছরই কোশ্চেন হয়, জাবিতে, বিউপিতে, ঢাকা ভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে সিরিজ থেকে প্রতি বছরই দেয়। তো এইটাকে তুমি কমপ্লিট করে ফেললা, তোমার কি আদৌ উইকনেস আছে কি আসে না এটা তো তুমি জানো এখানে। তারপর ধরো রিলেশনশিপ, যে সম্পর্ক মূল্যায়ন কিভাবে করতে হয়, যদি পারো সেটা কত তাড়াতাড়ি করা যায় সেটার উপর নিজেকে জোর দেওয়া যায়, আমি দ্রুত করতে পারার যে টেকনিকটা সেটা শিখি। তারপর ধরো ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, তারপরে অড ম্যান আউট, হ্যান্ডশেক নাম্বার কাউন্টিং, তারপর ধরো ওই যে কোডিং ডিকোডিং আলফাবেটিক অর্ডার, এইটা। এছাড়া তোমার কিছু থাকে এরকম ম্যাথমেটিক্যাল যে আইকিউ গুলা, ট্রায়াঙ্গেল কাউন্টিং, রেক্টেঙ্গেল কাউন্টিং। তারপরে তোমার বক্স আকারে বিভিন্ন ধরনের পাজল সলভ থাকে। বক্সের ভিতরে তোমার এই যে কর্ণ বরাবর যোগফল সমান করতে হয়, তারপর রো বরাবর বা কলাম বরাবর যোগফল সমান করতে হয়, বা এই ধরনের যে পাজল সলভিং গুলো আছে, এগুলা এগুলা থেকে দেখবা যে প্রতি বছর কোশ্চেন থাকে। এই যে প্রত্যেকটা টপিকের কথা বললাম, এভাবে তুমি নিজেকে জাজ করবা যে এগুলো থেকে তোমার ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আস্ক করা হচ্ছে, তো এগুলোর উপর তোমার উইকনেস আছে কিনা, বা এটাকে তুমি কতটুকু প্র্যাকটিসে রাখছো। দেন তুমি চলে আসো জিকেতে, যেটা নিয়ে তোমাদের অনেকেরই কনসার্ন। সো জিকের মধ্যে তোমার বাংলাদেশ পার্ট থাকে, ইন্টারন্যাশনাল পার্ট থাকে,
আরেকটা থাকে হচ্ছে রিসেন্ট পার্ট। তো এখন থেকেই তুমি রিসেন্ট পার্ট গুলো পড়বা। লাইব্রেরিতে অ্যাভেলেবল অনেক বই বের হয় রিসেন্ট ইয়ের উপরে। আর তাছাড়া আমাদের ব্যাচে তো আমরা সবকিছু আলাদা করে প্রোভাইড করবোই। বাংলাদেশ পার্টের কপি, ইন্টারন্যাশনাল পার্টের কপি, রিসেন্টের কপি সবকিছুই তোমরা পাবা সিকোয়েন্সিয়ালি। এছাড়া থাকে হচ্ছে সাবজেক্টিভ জিকে। এখন সাবজেক্টিভ জিকে তার মানে এই না যে এটা খুব কঠিন কিছু। নর্মাল জিকেটাই সাবজেক্টিভ জিকের মধ্যে আসে, বাট এখানে কিছু ডিপ লেভেলে তোমাদেরকে জানতে হয় অনেক কিছু। তো এটা হচ্ছে দেখো, তুমি যখন হলিস্টিক অ্যাপ্রোচে বাংলাদেশ পার্টটা পড়বা, ইন্টারন্যাশনাল পার্ট পড়বা, এট এ টাইম তুমি সাবজেক্টিভ জিকে আকারে ইকোনমিক্স এর টপিক গুলা পড়বা, জিওগ্রাফির টপিক গুলা পড়বা, ল রিলেটেড টপিক গুলা পড়বা, জার্নালিজম রিলেটেড টপিক গুলা পড়বা, হিস্ট্রি সম্পর্কে পড়বা, তখন তোমার ওই জিনিসগুলো আরো বেশি ভালোভাবে কমপ্লিট হবে। ওই পড়াটাই তোমার আরো বেশি ডিপার লেভেলে হয়ে যাবে আর কি। তো এইটাকে তুমি ইউজ করে জিকেতে বেশ ভালো একটা মার্ক এনশিওর করতে পারতেছো। বাট হ্যাঁ, সবকিছুর পরও এখন যেহেতু পিক টাইম, তো তোমাকে শুরুতেই উইকনেসের উপর কাজ করে ওগুলাকে সলভ করতে হবে। নিজেই ফাইন্ড আউট করবে যে তোমার কোন সাবজেক্টের কোন কোন পার্ট। যেমন জিকের মধ্যে আমি ওভারঅল একটা কথা বললাম, কিন্তু স্পেসিফিক বিভিন্ন টপিক আছে। সে ফর এক্সাম্পল ধরো, ডিসপিউটেড যে সকল আইল্যান্ড গুলো আছে সেগুলো থেকে কোশ্চেন আসে, রেভলিউশন গুলা থেকে কোশ্চেন আসে, তারপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলা থেকে কোশ্চেন আসে। এছাড়া যদি বলি ধরো, এই যে স্ট্রেইট থেকে কোশ্চেন আসে, প্রণালীগুলা থেকে আসে। তো তুমি এগুলার কতটুকু জানো, বা তুমি এটাও জানো যে জাপান, তারপরে তোমার এই যে ইউকে, ইউএসএ, রাশিয়া, ফ্রান্স, তারপরে চায়না, তারপর তোমার মানে আদার্স যে সকল ইম্পর্টেন্ট কান্ট্রিগুলো, এগুলো থেকে কোশ্চেন আসে। তো এগুলো সম্পর্কে তোমার জানার পরিধিটা কতটুকু? তারপর হলো ধরো, বাংলাদেশ পার্টের মধ্যে তুমি জানো যে বাংলাদেশ পার্টে বিভিন্ন ধরনের যে মানে টুরিস্ট স্পট, বিভিন্ন ধরনের যে ঐতিহাসিক জায়গাগুলো আছে, যেটাকে আমরা বলি এনশিয়েন্ট প্লেসেস বা প্রমিনেন্ট প্লেসেস, সেগুলা কোনটা কোথায় অবস্থিত সেটা সম্পর্কে কতটুকু জানো? বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের যে অ্যাচিভমেন্ট, বাংলাদেশ কবে কোনটা সদস্য হয়েছে, কবে কোনটার মেম্বার হয়েছে, ফার্স্ট কোনটা, তারপর তোমার বাংলাদেশের এখন কারেন্ট সিনারিও কি, যেমন বাজেট, তারপর ধরো বাংলাদেশের ইকোনমিকের যে অবস্থা সেইটা, অথবা তোমার অর্থনৈতিক সমীক্ষাতে বাংলাদেশ কততম পজিশনে আসে বিভিন্ন তালিকাগুলোর মধ্যে, এগুলা। তো তুমি নিজে ওই জায়গাগুলোর উপর ফাইন্ড আউট করে ট্রাই করো যে আচ্ছা, পরীক্ষায় এই টপিক থেকে কোশ্চেন আসছে, বাট এই টপিক সম্পর্কে আমার নলেজের ডেপথ কতটুকু, দেন তুমি ওটার উপর কাজ করো। আর পাশাপাশি কোশ্চেন ব্যাংক সলভ করার এখন টাইম, নতুন কোশ্চেন ব্যাংক অলরেডি বাজারে বেরোচ্ছে। তুমি যে যে ইউনিট তোমার টার্গেট, সেটা বিউপির এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস হোক, জাহাঙ্গীরনগরের বিসিই ইউনিট বা আইবিএ হোক, বা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট হোক, বা রাজশাহী, চট্টগ্রাম, যেটাই হোক না কেন, তুমি সেটাকে টার্গেট করবা, কোশ্চেন ব্যাংক নিবা, দেখবা যে এই টপিকের উপর কোশ্চেন আসতেছে, ওই টপিক সম্পর্কে রেফারেন্স বই, গুগল, উইকিপিডিয়া সবকিছু সার্চ করবা, তাই না? যেমন এবার বিসিএস এ কোশ্চেন আসছিল যে তোমার ওই যে তমুদ্দিন মজলিস থেকে, তো তমুদ্দিন মজলিস থেকে এ যাবৎকালে তোমার সবসময় কোশ্চেন আসতো যে এখানে তোমার কে এইটা সম্পর্কে মানে মেইন অগ্রণী ভূমিকাটা পালন করে, অধ্যাপক। আবার তোমার একটা কোশ্চেন আসতো যে এটা কি ধরনের অর্গানাইজেশন, এটা কি রাজনৈতিক নাকি এটা অর্থনৈতিক নাকি সাংস্কৃতিক, কি এরকম। তো এটাকে সবাই রাজনৈতিক ভাবে, বাট এটা সঠিক হচ্ছে যে এটা সাংস্কৃতিক একটা প্রতিষ্ঠান। এখন ওই যে অধ্যক্ষ বা অধ্যাপক, তিনি অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটির অধ্যক্ষ, তিনি কোন সাবজেক্টের সেটা জানতে চাইছে, এবার ফিজিক্সের। তো এটা তো তুমি দেখবা যে কোনো বইতে ভাবে স্পেসিফাই করা নাই, কোথাও কোনো নাই। কিন্তু যখন তমুদ্দিন মজলিস পড়তেছো, তুমি যদি তুমি সেটা সম্পর্কে একটু উইকিপিডিয়াতে সার্চ করতা বা গুগলে সার্চ করতা, তাহলে কিন্তু ওনার নামটা চলে আসতো, তাই না? দেন উনি কোথাকার কি সেই পরিচয়টা চলে আসতো। আমি দেখবা যে বিভিন্ন টপিক পড়ানোর সময় তোমাদেরকে মাঝে মধ্যে ক্লাসের মাঝখানেই মানে স্ক্রিন শেয়ার করে গুগলে, উইকিপিডিয়া, এগুলো ইনফরমেশন শো করি। কেন করি? এই প্র্যাকটিস যাতে তুমি নিজেও করো একটু একটু করে, তাহলেই দেখবা যে এই নলেজের ডিপ লেভেলে তুমি চলে যেতে পারবা। আর এটা মাথায় রাখবা যে কোনো ইউনিভার্সিটির টিচারই, সেটা বিউপি, জাবি, ঢাবি, রাবি, ছবি, হোয়াট এভার ইট ইজ, কোনো ইউনিভার্সিটির টিচারই বাজার থেকে কোনো বই নিয়ে কোশ্চেন করে না। সে কি বই নিয়ে কোশ্চেন করে যে জিকের বই কোনটা আছে, দোকানদারকে বলবে এই বইটা দিন, আমি এটা থেকে কোশ্চেন করবো অ্যাডমিশনের? নেভার। সে ওই টপিকটা সম্পর্কে যদি কোনো কিছু জানে, সেই টপিক সম্পর্কে কোশ্চেন করবে। যদি কোনো আপডেট ইনফরমেশন আসে, সেটা থেকে কোশ্চেন করবে যে আপডেট গুলো কোথায় পাবা, অনলাইনে পাবা, নিউজ পোর্টালে পাবা, এগুলোতে পাবা। ঠিক আছে? তো তোমাকে বুঝতে হবে যে বইয়ের পাশাপাশি অনলাইনে গুগল থেকে এই জিকের ইনফরমেশন গুলো দেখে আপডেটেড থাকা এটা জরুরি। এখন নেক্সট কনসার্নের বিষয় যে ভাইয়া কতক্ষণ পড়বো। তো টু বি অনেস্ট, পড়াশোনাটাকে মেনলি লাইফ স্টাইলে পরিণত করতে হয়। তুমি যদি লাইফ স্টাইলে পরিণত করতে না পারো, তখন অ্যাডমিশন টাইমে পড়াশোনাতে ভালো করা বা অ্যাডমিশনে ভালো করা টাফ হয়ে যায়। এটা কেন? ধরো এখন তুমি যাই করো সেটার মধ্যে পড়াশোনাটাকে কোনো না কোনো ভাবে আনতে হবে। আমি ধরো যেটা করতাম আমার অ্যাডমিশন টাইমে, আমি তো এমনিতে পড়াশোনা করতাম, বাট তারপর ধরো আমার ভালো লাগতেছে না পড়তে, তখন আমি বাইরে চলে যেতাম, যে কিছু খাওয়া দাওয়া করি বা একটু হাঁটাহাঁটি করি।
তো খাওয়া দাওয়া করতে গিয়ে সেখানে ধরো যে সিপিতে বসে মানে ফ্রাইড চিকেন খাইতেছিলাম, পাশাপাশি আপডেট যে ইনফরমেশন গুলা, রিসেন্ট ইনফরমেশন গুলা অনলাইনে সার্চ করছি, এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এই মাসের ইয়ে সব গুগলে ওইভাবে চলে আসে, বিভিন্ন ইয়েতে চলে আসে, সেখান থেকে ওগুলো পড়তে দেখতাম আর জাস্ট ওই কাজটা হয়ে যেত। এভাবে করে তোমার ধরো, এটা তো একটা এক্সাম্পল, তুমি তোমার লাইফ স্টাইলের সাথে পড়াশোনাটাকে কানেক্ট করে নিবা, তাতে করে দেখা যাবে যে তুমি যাই করতেছো সারাদিনই তোমার পড়াশোনা হচ্ছে। আর ওভারঅল অ্যাক্টিভ মেথডে তোমাকে অ্যাটলিস্ট 8 ঘন্টা তো এখন পড়তেই হবে। অ্যাক্টিভ মেথড কি, যে আমার এই সাবজেক্ট বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, আমি প্রতিদিন এই টপিকগুলা শেষ করব, এই সাবজেক্টের এতটুকু এতটুকু, ওইটাকে তুমি ক্লাস দেখবা, রেফারেন্স বই দেখবা, একবার রেফারেন্স বই এটা থেকে শেষ হলো, পাশে আবার আরেকটা আছে অ্যাডভান্স লেভেলে ডাইজেস্ট, ওইটা দেখলা, তারপর খাতায় টুকটাক নোট করলা, টপিক শেষ, অন্য টপিক অন্য সাবজেক্টে যাও, এইভাবে করে অ্যাক্টিভ মেথড এটাতে পড়তে হবে। আর এই সময়টা দিতে হবে অ্যাটলিস্ট 8 ঘন্টা। আর অ্যাক্টিভ মেথডে পড়াটা মানে হচ্ছে ফুল কনসেন্ট্রেশন পড়ার দিকে, তুমি অন্য কিছুর মধ্যে না, এখন তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা। আর ওইটা হচ্ছে যে তোমার অন্যান্য কিছু করতেছো বাট সেখানে তুমি পড়াশোনাটাকে সেকেন্ডারি হিসেবে নিয়ে নিচ্ছ আর কি, এরকম। তো এটা করা চাই, 8 ঘন্টা অ্যাটলিস্ট পড়বা, এর চেয়ে কম যেন না হয়। দেন আসো যে তোমার কিভাবে রুটিনটা সেট করতে পারো। তো আমি যেটা ফলো করছি আমার অ্যাডমিশন টাইমে, বা আমি সবসময় যেটা করি, যে তোমার রুটিন হইতে হবে টপিক ভিত্তিক। যে আমি কালকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত এই টপিক এভাবে এভাবে আমি কমপ্লিট করব। বাংলার একটা টপিক নাও, ইংলিশের নাও, জিকের নাও, ম্যাথের নাও, নিয়ে তোমার মিশন হবে সকালে ঘুম থেকে ওঠার পর, যখনই ওঠো না কেন, তুমি একটু লেট হোক বা যাই হোক না কেন, ওঠার পর থেকে রাত্রে আবার ঘুমানো পর্যন্ত তুমি ওই টপিকগুলো এট এনি কস্ট কমপ্লিট করবে, এটা তোমার মিশন। কমপ্লিট করার পরে দেন দেখা যাবে যে হয়তো তোমার মানে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশ চলে আসে, যে তুমি একটা টপিক শেষ করতে পারলা না, তো কি হয়েছে, সমস্যা নেই, ওই টপিকটা পরের দিনের শুরুতে রেখে পরের দিনের জন্য আলাদা নতুন কিছু টপিক নিয়ে নাও। এভাবে করে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগেই তুমি পরের দিনের জন্য এইভাবে টপিক নিবা। 1 মাসের মধ্যে, বলে দিচ্ছি 1 মাসের মধ্যে দেখবা যে তোমার সব সাবজেক্টের মেইন মেইন সব টপিক শেষ। তুমি নিজে কনফিডেন্সের ইয়েতে করবা যে বাহ, আমার তো এখন অনেকগুলো বই কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলো সাবজেক্টের 80% 90% কমপ্লিট হয়ে গেছে। জাস্ট একটা মাস এভাবে টপিক ভিত্তিক রুটিন ওয়াইজ আগাও, দেখবা যে হয়ে যাবে। তারপর আরেকটা জিনিস, যে পড়লেই হবে না, নিজেকে তো যাচাই করাই উচিত, তাই না? যাচাই করবা কিভাবে? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা বা এক্সাম দেওয়া। এখন অলরেডি এক্সাম ব্যাচও শুরু করে দিছে তোমাদের রিকোয়েস্টে, তোমাদের মানে আমি তো নর্মালি জানো যে এফআর ব্যাচে এক্সাম নেই, 200 মার্কের 5টা ক্লাস পর পর, বাট তোমাদের রিকোয়েস্টে এখন টপিক ভিত্তিক রেগুলার এক্সাম। তো এখানে তো তোমার যে কোশ্চেনগুলো আমি সেট করতেছি, প্রত্যেকটা কোশ্চেন আপডেটেড, একদম অ্যাডমিশন ওরিয়েন্টেড। তোমার কাছে সিঙ্গেল একটা কোশ্চেনও মনে হবে না যে যেটা ইরিলেভেন্ট, পরীক্ষা আসার মতো না। তো তুমি এই কোশ্চেনগুলোর উপর পরীক্ষা দিলে অবশ্যই তুমি ভুল করবা, অবশ্যই ভুলগুলা পাবা। এইটাই তোমার উইকনেস, এইটার উপর যখন তুমি আবার সলভ করবা, নিজে অ্যানালাইসিস করবা, তখন তোমার ওই পুরো টপিকটাই তো আবার ইয়ে চলে আসতেছে। আর অ্যাডমিশন টেস্টে পারা জিনিস তো তুমি পারতেছো, কিন্তু যেটা পারো না তুমি সেটা যদি সলভ না করো তাহলে তো তোমার চান্স হবে না। তো এই যে এক্সাম দেওয়ার মাধ্যমে তোমাকে যাচাই করা উচিত, এবং কোশ্চেন সলভ, মানে যেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করে অ্যানালাইসিস করা, এটাকে বাড়ানো উচিত, দুইটা। অ্যান্ড লাস্টলি, যে ভাই রেফারেন্স বই কি কি ফলো করব। এখন দেখো, রেফারেন্স বই তো একটা দুইটা হয় না, কিন্তু বাংলার মধ্যে রেফারেন্স বইটা আমি মনে করি অভিযাত্রী বেস্ট, ইংলিশের মধ্যে মাস্টার বেস্ট, জিকের মধ্যে হচ্ছে মিহির জিকে বেস্ট, ম্যাথের মধ্যে ম্যাথ সলিউশন মোর দ্যান এনাফ। এটার সাথে অ্যাডিশনালি তুমি সাইফোর্স ম্যাথটা করতে পারো, যারা ইংলিশ ভার্সনে এফবিএস এ দিবা বা হচ্ছে আইবিএ তে দিবা, তারা এট এ টাইম তোমরা আইকিউর জন্য আইকিউ সামিট ফলো করবা। তো এইভাবে করে প্রিপারেশন নিলে হয়ে যায়। আর হলো যে অ্যাডিশনাল যেগুলা, যেমন লিটারেচার, ভোকাবুলারি, সেগুলোর জন্য তো অলরেডি কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি, লিটারেচারের জন্য তো ম্যাটেরিয়াল সবকিছু আমরাই বেঁচে দিচ্ছি। তো ওইখানের জন্য তো তোমাদের আলাদা করে কিছু লাগতেছে না। জাস্ট এটা মাথায় রাখবা যে তুমি এখন একটা প্ল্যানিং করো, তুমি তোমার প্রবলেমটা কি সেটাকে রিটেন ফরম্যাটে নিয়ে আসো। ঠিক আছে, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কথাটার মানে কি, রিটেন ফরম্যাট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবকিছু নিয়ে আসো, যে আমার এই কাজ, এটা এটা শেষ করতে হবে। দেন টপিক ভিত্তিক রুটিন করে তুমি এটার জন্য লেগে পড়ো। 1 মাসের মধ্যে, উইদিন 1 মান্থ, দেখবা যে তোমার পড়া 80 থেকে 90% কমপ্লিট। দেন তুমি বলবা, বা এরকম হয়েছে যে আমার গত এফআরবি ব্যাচের স্টুডেন্টরা এসে বলতো যে এরকম, ভাই এই বই তো শেষ, আর কি পড়া যায়। আছে এরকম অনেক স্টুডেন্ট, তারা এখন জাহাঙ্গীরনগরে পড়তেছে, টপ টপ সাবজেক্টে বিউপিতে পড়তেছে। তো জাস্ট টপিক ভিত্তিক এভাবে করে আগাও, এক্সাম দাও বেশি বেশি, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, উইকনেস গুলো ফাইন্ড আউট করো, সেটাকে সলভ করো, আর রেগুলারলি ক্লাসের মধ্যে থাকবা।
অন্য কোনো কিছুতে যদি তোমার সময় যায়, সেটাকে এখন একটু কমে নিয়ে আসো। কত আর 3 মাসই তো, তাই না? এই 3 মাস বেস্ট ইফোর্টটা দাও, কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো একটা টপ সাবজেক্টে ভর্তি হওয়ার নিয়তে আগাও। কেননা অনার্স লাইফটা 4 বছরের লাইফ। পছন্দের ইউনিভার্সিটি, পছন্দের সাবজেক্ট হওয়াটা জরুরি। এটা না হলে তখন দেখবা যে তোমার লাইফটা ওইভাবে স্টেবল হচ্ছে না। ঠিক আছে? তো ওই এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি, আমার নিজের সাথে এটা হয়েছে। আমি 3টা পাবলিক ইউনিভার্সিটি চেঞ্জ করে জাহাঙ্গীরনগরে এসে স্টেবল হয়েছি। খুলনা ভার্সিটিতে ছিলাম, বিউপিতে ছিলাম, এখন জাহাঙ্গীরনগরে স্টেবল হয়েছি। তো রিলেটিভ এটাই যে তোমার পছন্দের ইউনিভার্সিটি, পছন্দের সাবজেক্ট হওয়া চাই অনার্সে। তো অনেকেরই টার্গেট লতে পড়ার, অনেকেরই টার্গেট হচ্ছে ইংলিশে পড়ার, বা আইআর নিয়ে পড়ার, বা ধরো বিবিএ ফিনান্স নিয়ে পড়ার, আইবিএ তে পড়ার, অথবা ইকোনমিক্সে পড়ার, বা জার্নালিজম বা অনেকের অন্যান্য সাবজেক্টও পছন্দ হতে পারে, যে আমি ভাই আমি বাংলাতে পড়তে চাই। তো ফাইন, তুমি তোমার টার্গেট অনুযায়ী আগাও। বাট এটা মাথায় রাখো যে তোমাকে এখন নিজের বেস্টটা দিতে হবে, ডেডিকেটেডলি পড়তে হবে। এখন আর কোনো ইয়ে নাই। যত ধরনেরই নেগেটিভ সিচুয়েশন আসে সেটাকে একখানে নিয়ে একখানে বের করবা, পজিটিভলি নিয়ে তোমার যে মেইন প্রায়োরিটি, যে আমাকে পড়াশোনা করতে হবে, আমার কাজেই আমি দেখতে পাচ্ছি যে আমার এটা এটা করা উচিত, এটা এটা করলে আমি ফিউচারে এই রেওয়ার্ডটা, এই রেজাল্টটা পাবো, ওটার জন্য কাজ করি। ঠিক আছে? বাবা মা তোমাকে চায় যে তুমি ভালো কোথায় যাও। তো অ্যাটলিস্ট সেকেন্ড টাইমার স্টুডেন্ট যারা আছো, এই ব্যাচে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবাই আছো, বাট সেকেন্ড টাইমার যারা আছো তাদেরকে বেশি জোর দিতে বলবো এই জায়গাতে। কেননা একটা পাবলিক ইউনিভার্সিটি, আমরা তো সবাই পাবলিক ইউনিভার্সিটিতেই পড়তে চাই। বিউপি, জাহাঙ্গীরনগর, ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম, রাজশাহী সবই তো পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাই। তো পাবলিক ইউনিভার্সিটি কি আমাদের শখের বিষয়? মোটেও না। এটা আমাদের নেসেসিটি। তো নিজের শখ আর নেসেসিটির মধ্যে পার্থক্যটা বুঝো। এখানে মোরলেস সবাই আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, তো সেই জায়গা থেকে আমাদের একটা পাবলিক ইউনিভার্সিটি চাই, লাগবেই। তো ওইটার জন্য কাজ করতে হবে। হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিবে, এক একটা সিটের বিপরীতে কতজন করে পরীক্ষা দেয়? বিউপিতে যদি বলি, এক একটা সিটের বিপরীতে 60 জন। জাহাঙ্গীরনগরে আরো বেশি, কিছু কিছু সিটে তোমার 250-300 করে পরীক্ষার্থী থাকে। তাই না? ঢাকা ভার্সিটি তো সেম, প্রচুর কম্পিটিশন। তো এই কম্পিটিশনের জায়গাতে যদি তুমি তাদের মধ্যে একজন হইতে হয়, তো ওই লেভেলে নিজেকে তো নিতে হবে। একটা সার্কেল যদি চিন্তা করো, যে যে তোমার একটা সার্কেলের মধ্যে আমরা সবাই পরিধির উপরে আছি, সেন্টার পয়েন্ট গুলাতে হচ্ছে তোমার সকল টিচার বা মেন্টররা আছে, তোমরা একটা পরিধির মধ্যে আছো। তুমি যদি বৃত্তের মধ্যেই থাকো, অতগুলা তো সিট নাই, সিট তো লিমিটেড। তোমাকে এর বাইরে থিঙ্ক করতে হবে, একটু হলো নিজের একটা ইফোর্ট থাকতে হবে, একটা অ্যাডভান্স প্রিপারেশন থাকতে হবে, যাতে করে ওই পরিধি থেকে আরেকটু আরেকটু ব্যয়সাধ্যটাকে বাড়িয়ে বড় একটা বৃত্তের মধ্যে আসতে পারি। ওই বড় বৃত্তের মধ্যে কিন্তু কারা যায়? যারা মেরিটে থাকে তারা যায়। সবাই কিন্তু ওই ছোট বৃত্তের মধ্যেই থাকে পরিধি। তো বড় বৃত্তের মধ্যে চলে আসার ট্রাই করো। ওইটার জন্য তোমাকে এই যেভাবে টপিক ওয়াইজ এক্সাম দিয়ে কোশ্চেন অ্যানালাইসিস করে উইকনেসের উপর কাজ করে একটা, মানে কি বলে, ডিসিপ্লিন হইতে পড়াশোনাটা করতে হবে। বোঝা গেছে? অ্যাডমিশনে চান্স পাওয়া কঠিন কিছু না, ইজিলি চান্স পাওয়া যায়। কিন্তু ডেডিকেশন থাকা চাই বা ডিসিপ্লিন হইতে পড়াশোনাটা করা চাই, তাহলে এটা সহজ। আদারওয়াইজ দেখবা যে তুমি অনেক ভালো স্টুডেন্ট, তোমার কাছে মনে হয় যে তোমার মধ্যে পটেনশিয়ালিটি আছে, যে তুমি জাহাঙ্গীরনগরে পড়ার, বিউপিতে পড়ার, ঢাকা ভার্সিটিতে পড়ার। তো যখন তুমি ওই জিনিসটা পাবা না, দেখবা যে নিজের প্রতি অনেক খারাপ লাগা কাজ করে, যে আমার মধ্যে পটেনশিয়ালিটি আছে, আমি এইচএসসি এসএসসি লেভেল এরকম লেভেলের স্টুডেন্ট ছিলাম, লাইক আমি তো ডিজার্ভ করি, তাহলে কেন পাচ্ছি না? তো ওই জিনিসটা ভেবে বা নিজের বাবা মার দিকে চিন্তা করে, বা পাবলিক ইউনিভার্সিটিতে তোমার যে একটা যে নেসেসিটি, এটাকে রিয়েলাইজ করে ওভাবে পড়াশোনা করে দেখো, ভালো করছো। আর কোথায় কি লাগবে, কতটুকু লাগবে, কিভাবে পড়তে হবে না পড়তে হবে, এনি প্রবলেম সবকিছু ডিসকাশনের মধ্যে থাকবা। তোমাদের যে কিউ অ্যান্ড এ গ্রুপটা আছে ডিসকাশনের জন্য, অলওয়েজ পজিটিভিটি নিজের মধ্যে রেখে তারপর দেখবা যে তুমি সবার সাথে নলেজ শেয়ারিং এর মাধ্যমে আগাবা। তোমাকে কেউ ঠেকে রাখতে পারবে না। যার মধ্যে পজিটিভিটি আছে, দেখবা যে এরা কিন্তু লাইফে বা অ্যাডমিশন টেস্টে অনেক ভালো ভালো জায়গায় যাবে। টিচারের জায়গা থেকে তো আমরা রিড করতে পারি স্টুডেন্টদের সিচুয়েশন কি, তারা কিভাবে কাজ করতেছে, তাদের পড়ার ইয়ে কতটুকু। অনেকে কিন্তু শুধু পড়াশোনার উপরেই আছে আর জাস্ট পজিটিভিটি নিয়ে আছে। তুমি তোমার লাইফে দেখবা তোমাদের আশপাশে অনেকে ভালো জায়গায় করে না, তোমার পরিচিত কোনো বিসিএস ক্যাডার হয় না, তোমার পরিচিত কোনো কেউ একটা ভালো জায়গায় চান্স পাচ্ছে না, ভালো কিছু করতেছে না, তার সাথে একটু কথা বলে দেখো যে তার মধ্যে ফ্লেক্সিবিলিটি, তার নমনীয়তা কতটুকু। তো ওই লেভেলটার মধ্যে যাও, দেখবা যে যারা ভালো করে তাদের লাইফ স্টাইলটাই অন্যরকম। আমি কিন্তু এভারেজের কথা বলতেছি, কিছু থাকতে পারে এক্সেপশন, যে একদমই ইনডিসিপ্লিনড হইতে পড়াশোনা করতেছে, রেগুলার কোনো কিছুই ঠিকঠাক নাই, বাট তারপরে ভালো কিছু করে ফেলছে, ওইটা এক্সেপশন, ওটাকে এক্সাম্পল হিসেবে আনো না। বাট যারা এভাবে একটা
মানে প্রপার ওয়েতে আগায়, পড়াশোনাটা ঠিকঠাক ভাবে রাখে, সবার সাথে পজিটিভিটি শেয়ার করে, তারা অ্যাকচুয়ালি ভালো জায়গায় যাবে। কারণ ওদেরকে আটকানোর মতো তো কোনো কিছু নাই। মানুষ লাইফে ফেইলারটা দেখে কিসের কারণে বলো তো? কার কারণে ফেইলার দেখে বলতে পারবা? দুইটা কারণে। একটা হচ্ছে তোমার নিজের নফস বলে যেটাকে, মন, যেটাকে আমরা বলতে পারি যে প্রোক্রাস্টিনেশন, আলসেমি করা, মানে শুয়ে বসে থাকা, অ্যাকচুয়ালি যেটা কাজ করা হচ্ছে সেটা না করে, এটা হচ্ছে নফস। আরেকটা তো আছেই, বুঝতেই পারতেছো কার কথা বলতেছি। তার তো কাজই হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া। তোমরা যদি তার ফাঁদে পড়ো, নিজের নফসের ফাঁদে পড়ো, তাহলে তো ওইখান থেকে উঠে আসতে পারবা না। আমি এই কথাগুলো কেন বললাম লাস্টে আইসা, কারণ তোমাদের গ্রুপে লাস্ট টাইম কিছু ডিসকাশন আমার দেখা হয়েছে, তো এগুলা কিন্তু এট দিস পয়েন্ট অফ টাইম তোমাদের ডিসকাশন করার বিষয় না। তোমাদের এখন ডিসকাশন করার বিষয় থাকতে হবে অন্যরকম। ম্যাথের মধ্যে এই সলভটা কিভাবে হবে, এটা হইছে, কি কি পড়া যায় না পড়া যায়, মানে সবার মধ্যে পজিটিভিটি থাকতে হবে। তো আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা সবাই একটু সিনসিয়ার হও, আরো বেশি ইফোর্টটা দাও, ফোকাস কি, তোমার লক্ষ্য কি, সেটা অনুযায়ী আগাও। আর নলেজ শেয়ার করো। কোথাও উইকনেস আছে, তুমি পারো না, আরেকজনের সাথে সেটা জানা ট্রাই করো, তুমি পারতেছো তাকে শেয়ার করো। এভাবে করে একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকো, পড়াশোনার মধ্যে থাকো, পজিটিভিটির মধ্যে থাকো। যারা, এখানে তো মেজরিটি অবশ্যই মুসলমান, নামাজটা ঠিকঠাক ভাবে পড়ো, দেখবা যে মাথাটা একদম ঠান্ডা থাকতেছে। বাবা মার দিকে তাকালেই পজিটিভিটি চলে আসে, তোমার মোটিভেশনের জন্য অন্য কিছু ফলো করার দরকার নেই। আর তাছাড়া মোটিভেশন দিয়ে কাজ হয় না, ডিসিপ্লিন দিয়ে কাজ হয়। তো ডিসিপ্লিন হতে পড়াশোনা করো, নামাজটা ঠিকঠাক ভাবে পড়ো। যারা অন্য ধর্মের আছো, তাদের যেটা করলে বা যেভাবে তোমরা নিজেদের ধর্মীয় চর্চা করো, সেভাবে করে ওগুলোর সাথেও কানেক্টেড থাকো। একটা লাইফ স্টাইলের মধ্যে পড়াশোনাটাকে রাখো, দেখবে যে ভালো করছো। ঠিক আছে? এই টাইমটি হচ্ছে যে নিজেকে পুশ করার। 3 মাস পরিশ্রম করবা, দেন তুমি চান্স পাওয়ার পরে হিউজ সময় পাবা, ফ্রি টাইম। লিটারালি বলতেছি। আর লাইফটা যে, মানে একটা, কি বলবো, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে আর চান্স না পাওয়ার পরে দুইটা লাইফ কিন্তু পুরোপুরি আলাদা। তোমার, আমি জাস্ট নেগেটিভটা বলি, পজিটিভটা তো বলে অনেক সময় জানোই তোমরা পজিটিভটা কি, বাট নেগেটিভটা বলি যেটা তুমি হয়তো এখনো ফেস করো না। লিটারালি তোমার যে ফ্রেন্ডটা কোন একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে, তোমার তার সাথে ফেস করতে ইচ্ছা করবে না। ধরো একটা গেট টুগেদার হচ্ছে, তোমার সেখানে যাইতে ইচ্ছা করবে না, তুমি একটা এক্সকিউজে সেখানে যাবা না। তোমার আত্মীয় স্বজন বা কোথাও একটা বড় ফাংশন হচ্ছে, তোমার সেখানে মানুষদেরকে ফেস করতে আনজি লাগবে। কারণ প্রত্যেকটা লেভেলেই মানুষের একটা রিকোয়ারমেন্ট থাকে, তাদের একটা মানে থিঙ্কিং থাকে বা একটা আশা থাকে প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে। তোমার বাবা মার তোমার একটা আশা আছে না তোমার উপরে, তোমার ভাই বোনের আছে না, তোমার অন্যান্য রিলেটিভদের আছে না। ওটা যখন তুমি মিট করতে না পারবা, তখন তাদেরকে ফেস করতে আনইজি লাগে। আর এই যে মানুষকে ফেস করার যে একটা মানে অনীহা, বা এই জিনিসটা যদি যার মধ্যে কাজ করে, ওর লাইফে অ্যাকচুয়ালি খারাপ লাগার, এটার চেয়ে বড় খারাপ লাগার কিছু হতে পারে না। বলবো যে ভাই আপনি কি এটা এক্সপিরিয়েন্স করছেন এভাবে বলতেছেন? আমি এটা অ্যাডমিশন ফেজ এক্সপিরিয়েন্স করি নাই, কিন্তু আমার এইচএসসির ফেজ আমি এক্সপিরিয়েন্স করছি। আমি বিএফ সাইন থেকে পরীক্ষা দিচ্ছি, আদমজীতে ক্যান্টনমেন্টের পরীক্ষা ছিল, সামহাও আমার প্লাস মিস হয়ে গেছে। লাইক ওই পয়েন্টে এসে আমার, টু বি অনেস্ট, ওজন কমে গেছিল 10 কেজিরও বেশি বা 15 কেজিরও বেশি ওজন কমে গেছিল। আমি একদম চিকন, কি বলে, লাইক 45 কিলো আর 50-র কাছাকাছি এরকম লেভেলে ছিলাম। ঠিক আছে? আমার হাইট কিন্তু মার্শাল্লাহ ভালো, তাও আমার ওইটা এত নিচে ছিল, কারণ কিচ্ছু ছিল না। লিটারেলি এরকম হইতো যে রেজাল্ট তো এখন খারাপ হয়ে গেছে, এসএসসি তে প্লাস মিস, আমার তো টার্গেট ছিল অন্যরকম। তখন 4.83 আসছিল আর কি। যে পড়াশোনা সকালে ফজরের পর উঠে পড়াশোনা শুরু করে, তোমার মানে ধরো 7টা বা 6টার দিকে উঠে পড়াশোনা শুরু করে, সকালে তো কিছু খাইতাম না, ওই হয়তো তোমার চাটা কিছু খাওয়া হইতো, সকালেও খাইতাম না, দুপুরও খাইতাম না, আসরের আজান দিলে মনে হইতো যে না, এখন আমার কিছু খাওয়া উচিত, লাইক এখন না খাইলে আমি আর হয়তো মানে স্টেবলি থাকতে পারবো না। সো ওই পয়েন্টে গিয়ে বের হইতাম। বলবো যে খাওয়া দাওয়া কেন করতাম না, পড়াশোনার জন্য অ্যাকচুয়ালি না, আমার বাইরে বেরোতে ইচ্ছা করতো না, মানে মানুষকে ফেস করতে ইচ্ছা করতো না, লিটারেলি বলতেছি। যে বাইরে বের হবো, খাওয়া দাওয়া করবো, দোকানে গিয়ে খাবো, কারণ ঢাকাতে ছিলাম তো ওই ওই সময়টাতে। তো আমি চাই না যে আমার কোনো স্টুডেন্ট ওই ফেজটা, তোমরা মানে ওই ফেজের মধ্যে আসো বা ওই জিনিসটা তোমাদের ফেস করতে হবে, দরকার নেই। তার চেয়ে বরং এখন এই যে এই 3টা মাস নিজের বেস্টটা দাও, একটা ভালো কোথাও চান্স পেয়ে যাও, দেখবা যে লাইফটা আসলে অন্যরকম হয়ে গেছে। মানে ভালোর কোনো শেষ নাই, যেটা সত্যি কথা। পাবলিক ইউনিভার্সিটি আমাদের জন্য প্রয়োজন, এটা আমাদের নেসেসিটি। তো যে কথাগুলো বললাম একটু
পজিটিভলি নিও, নিজের উইকনেসের উপর কাজ করো। তোমার উইকনেস তুমি জানো, তো সেটার উপর সলভ তোমাকেই করতে হবে। আর রুটিন ওয়াইজ প্রতিদিন অ্যাটলিস্ট 8 ঘন্টা পড়বা অ্যাক্টিভ মেথডে। এছাড়া অন্যান্য কাজের মধ্যে পড়াশোনাটাকে নিয়ে নিবা সেকেন্ডারি হিসেবেও। ঠিক আছে, 8 ঘন্টার বাহিরেও পড়াশোনাটাকে নিয়ে নিবা। বেশি বেশি কোশ্চেন অ্যানালাইসিস করো, কোশ্চেন সলভ করো। তারপর মানে তুমি জানো যে তোমার এই পয়েন্টে, এই টপিকের উপর পয়েন্ট আছে, প্রবলেম আছে, তুমি শেয়ার করো, ডিসকাশন করো, সলভ করে নাও। এনি টাইম এনি ডে দেখবা যে এইভাবে করে যদি আগাও, উইদিন 1 মান্থ ওর হাইয়েস্ট 1.5 মান্থ তোমার লেভেলটা অন্যরকম হয়ে যাবে। তুমি দেখবা যে সবকিছু তোমার ভালো লাগতেছে। তুমি ওয়েট করতেছো অ্যাডমিশন টেস্টটা কবে হবে, কবে তোমার আউটপুটটা তুমি নিয়ে আসতে পারবা, ওই লেভেলে যাও। ঠিক আছে।